সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে। সহযোগিতায় বসুন্ধরা মেডিকেল সিটি এবং সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি, ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছে আপনাদের সঙ্গে। আজ যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই জানিয়ে দিই, রাষ্ট্র নির্বাচন এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলবো। আমার সঙ্গে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি এই মুহূর্তে উপস্থিত আছেন, তাকে একবার পরিচয় করে দিতে চাই। আমার সঙ্গে উপস্থিত আছেন কবি, লেখক, গবেষক, চিন্তক ফরহাদ মজহার। আপনাকে স্বাগত এই আয়োজনে। আপনি সময় দিয়েছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এটা নিউজের পক্ষ থেকে। আমরা কথা বলবো রাষ্ট্র নিয়ে, নির্বাচন নিয়ে এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে। একেবারে সাম্প্রতিক ইস্যুগুলো নিয়ে যদি কথা শুরু করতে চাই জনাব ফরহাদ মজহার, আমার প্রথম শিরোনামের সূত্র ধরে একটু বলতে চাই, সেটি হচ্ছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলের যে পোস্ট, যেটিকে নিয়ে এখন আসলে তোলপাড় শুরু হয়ে গেছে। যদিও তিনি বলেছেন যে এটি আসলে হ্যাক হয়েছে তার অ্যাকাউন্ট এবং সেখান থেকে এই পোস্টটি করা হয়েছে, কিন্তু কিছুদিন আগে আল জাজিরার একটি ইন্টারভিউতে তিনি আবার নারীদের নিয়ে নারীদের প্রসঙ্গ যখন এসেছে তখন বলেছেন যে জামাতে ইসলাম আসলে আমির পদে মেয়েরা যেতে পারবে না। এমনকি তারা নির্বাচনে কাউকে নমিনেশনও দেয়নি, কোনো নারী নেতৃত্বকে দেয়নি, তা কিন্তু তারা দাবি করছেন যে আমাদের প্রায় 42% নারী কর্মী আছে। অন্যদিকে আমরা যখন বিএনপির দিকেও তাকাই, তারাও কিন্তু আশানুরূপ নারীকে নমিনেশন দেয়নি। এইরকম পরিস্থিতি আসলে আমাদের কেন ফেস করতে হচ্ছে এবং এই বিষয়টি নিয়ে এখন এত আলোচনা সমালোচনা কেন? না, যে আলোচনাটা তো খুব সঙ্গত, ঠিক না? আপনি যদি আমরা আমাদের জনসংখ্যার 50%-এরও বেশি সম্ভবত নারীরা আছে, জি, এবং এবার তো তরুণ নারীদের তাদের তো সংখ্যা যথেষ্ট, এবং গণ অভ্যুত্থানে তো মূলত মেয়েরাই নেতৃত্ব দিয়েছে। আপনি যদি তাকিয়ে দেখেন, নেতৃত্ব দিয়েছে, এবং যেটা আমাদের অনেকের জন্য অত্যন্ত এটা ভীষণ উদ্বিগ্নতার কারণ, উৎকণ্ঠা, যে এই মেয়েরা হারিয়ে গেল কী করে এত দ্রুত। এত বড় গণঅভ্যুত্থান ঘটে গেল, আপনি নেতৃত্বে কোনো মেয়ে নাই, এবং আপনি নির্বাচন করছেন রাষ্ট্রে, সেখানে কোনো মেয়ে নাই, মানে সত্যিকার অর্থে কোনো মেয়ে নাই, দুইজন থাকতে পারে এদিক ওদিক, এটা ইররেলিভেন্ট। তো ফলে এটা তো অত্যন্ত বড় ধরনের কনসার্ন, মানে আমি তো মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু। এখন ধরুন আরও ইস্যু আছে, একটা হচ্ছে যে জামাতের আমির বা আজকে জামাতের যে তার যে দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান, তাদের প্রতি যে জনগণের যে দীর্ঘকাল তারা নিবৃত্ত হয়েছেন এবং তারা একটা রাজনৈতিক একটা পরিসরে তারা প্রবেশ করছেন, এগুলো সবই ইতিবাচক দিক। এমনকি তারা ইতিমধ্যে একটা পলিসি ডায়ালগ, এক ধরনের কিছু নীতি তাদের দেবার চেষ্টা করছেন, এই চর্চাগুলো খুবই ভালো। কিন্তু জামাতের ব্যাপারে সমস্যাটা হচ্ছে যে নারী প্রশ্নটা খুব সিরিয়াস প্রশ্ন। এখন পর্যন্ত কিন্তু সেভাবে না, এটা পরিষ্কার হালকা, করেছিলেন না। আমি বলছি না হালকা, আমি 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 নিশ্চিত যে যদি শফিক ভাই আমার এই বক্তব্য শুনেন, তিনি খুব ভালো করে উত্তর দিতে পারবেন। আমি ওকে খুব রেসপেক্ট করি, এবং জামাতের বলুন কি শিবিরের কর্মীদের তাদের অবদানও শেয়ার গণ অভ্যুত্থানে, ওকে এটা খুব আমাকে প্রথম বলে নিতে হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে যে ইসলামের নারী নেতৃত্ব হারাম, এটা তো কোরআনে কোথাও নাই। আমি এটা চ্যালেঞ্জ করছি। এই প্রশ্নটা আমি আপনাকে করতাম যে আসলে আমাদের ধর্মে কি এরকম আমাদের কিছু ধর্মে এটা আছে? নাই, এটা একদমই সেটি কেন ছড়ানো হচ্ছে আসলে সম্পূর্ণ ভুয়া। আজকে আমি এখানে যদি বাংলাদেশে কোনো আলেম বা প্রাজ্ঞ কেউ থেকে থাকেন, তাদেরকে আমি চ্যালেঞ্জ করছি, আমাকে দেখাতে হবে কোন সূরার মধ্যে আছে। জি, ওকে, অলরাইট। কিন্তু আমরা কিন্তু আমাদের অনেক ইসলামে অনেক নারী নেতৃত্বের উদাহরণ কিন্তু আমাদের শুধু জানা তাই না, আছে। বিবি খাদিজা ছাড়া ইসলাম আসতো না, আপনি এটা বলে তো লাভ নাই। একদম। আচ্ছা, শুধু তার কথা বাদ দেন, ইভেন বারাকা, যিনি এই রসুলকে যখন আমেনা যখন গর্ভে আসেন তখন থেকে লালন করা, আমেনাকে যত্ন করা, এবং রসুল যখন তিনি জন্মগ্রহণ করেন তাকে ধরা, তার আমরা ভাষা আশা করি যে খারাপ হয়ে নেবে না, তার গোমুখ সাফ করা, এটা তো বিরাট একটা কি বলে একটা পুণ্যের কাজ। এই কাজটা করেছেন বারাকা। এবং যখন ওই যে আপনার গিয়ে এই যে কারাভাতে গিয়ে যখন পুরো কাফেলা ফেলে চলে আসলো তাকে, এই বারাকা কিন্তু এই 27 বছর মোহাম্মদকে নিয়ে কিন্তু আবার ফিরে এসেছেন আমার মধ্যে। তাহলে এই যে নারীরা প্রত্যেকটা ক্ষেত্রে, নারীদের ছাড়া তো ইসলাম কল্পনাই করা যায় না, একদম কল্পনাই করা যায় না। ফলে বাংলাদেশে ওখানকার একটা ট্রাইবাল কালচার, যেটা আমরা সৌদি আরবে গড়ে উঠেছে, ট্রাইবাল কালচার, যেখানে নারীরা একেবারে কি বলে অস্থাবর একটা পশু পাখির মতো তারা যেভাবে দেখতো, সেই ট্রাইবাল কালচারটাকে আপনি পরবর্তীকালে ইসলামের কালচার আকারে আপনি চালিয়ে দিচ্ছেন, যে কী ক্ষতি করছেন খেয়াল করেন আপনি। ইসলামের যে তার যে মহিমার দিকটা, তার যে ঐতিহাসিকভাবে তার যে অবদান, এবং সঙ্গে সঙ্গে এর মধ্য দিয়ে যে একটা নারীর যে মুক্তির যে প্রশ্ন, ইসলাম প্রথম নারীকে একটা ব্যক্তি সত্তাকে স্বীকৃতি দিয়েছে। কারণ কাবিনে আপনি লিখতে পারেন যে আপনি ইচ্ছা করলে তালাক দিতে পারেন। আপনি এই ইসলামকে আপনি হাজির করছেন যে নেতৃত্ব দেওয়া যাবে না। কোথায় দেখেন, বলেন আমাকে।
আমি যে কোনো পণ্ডিত আছেন, আলেম আছে এখানে, এমন শফিক ভাইকে যদি একদিন ডাকবেন বলবো আমাকে দেখান আপনি। জি, এটি তো আছে। সেই সাথে আমরা নেতৃত্বের কথাই না হয় পরেই গেলাম। আমরা যখন দেখেছি গণ অভ্যুত্থানে সব শ্রেণীর নারীরা আসলে অংশগ্রহণ করেছে। যেমন আমাদের উপদেষ্টা ফরিদ আক্তার তিনি বলেছেন যে নারীর নেতৃত্ব ছিল বলেই জুলাই আন্দোলন শক্তিশালী হয়েছিল, ইতিহাসের সকল ঘটনায় তার প্রমাণ আছে। এখন ভিন্ন কথা হলে সেটি মেনে নেওয়া হবে না। এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে যে আমরা যখন জামাতের মহিলা বিভাগের সেক্রেটারিকে এর প্রসঙ্গে কথা বলতে শুনি, তিনি বলছেন যে ইসলামী সংগঠনের নারীরা নেতৃত্বে আসতে পারে না, আমরা এটা মেনে নিয়েছি। কিন্তু শঙ্কার বিষয়, আমি ওনাকে প্রশ্ন করবো, উনি মেনে নেবেন কেন? উনি কোরআন শরীফ পড়েছেন? শঙ্কার বিষয় হচ্ছে উনি কোরআন পড়েছেন। কারণ আপনি তো যদি ইসলাম নিয়ে কথা বলতে চান তাহলে আমাদের তো একটা মাত্র যে ভিত্তিতে কথা বলবো এটা হচ্ছে কোরআন, যেটা ওহী আকারে এসেছে। কেমন? ওকে হাদিস না, হাদিসের কথা বাদ দিন, হাদিস হলো তাফসীর। হাদিস আমরা মানবো, কেন মানবো? যেহেতু ওটা আমাদের ঐতিহাসিক যে তথ্য, তার জন্য আমাদের দরকার আছে। কিন্তু আপনাকে তো মূলত যে আপনার যে ভিত্তিটা, আপনি যেখান থেকে আপনি ডিরাইভ করবেন এই নীতিগুলো, এটা তো কোরআন থেকে আসবে। কোরআনে আপনি সূরা নিসাতে যেটা বলা হচ্ছে, হ্যাঁ ঠিকই আছে, আপনি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে অবশ্যই আপনি যে লিঙ্গভেদ যেটা আমরা বলি সে বিভাজনটা, এটা পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে না। রাজনৈতিক ক্ষেত্রে তো কোরআনে বিলকিসের কথা আছে। আরো একটি আয়াত নিয়ে সম্ভবত এখন কথা হয় সোশ্যাল মিডিয়াতে, সেটা হচ্ছে নবী পত্নীগণকে আসলে বলা হয়েছিল যে তোমরা আসলে ঘরের ভেতরে থাকো। সেটা একটা বিশেষ প্রেক্ষিতে বলা হয়েছিল যে তোমরা আসলে ঘরের ভেতরে থেকো, বাহিরে যেও না, এই ধরনের একটি কথা যখন এসেছিল, সেটার পেছনের কনটেক্সটটা আসলে বিশ্লেষণ করা হয় না, এবং সেটি কিন্তু সকল নারীর জন্য বলা হয়নি এবং সব সময়ের জন্য বলা হয়নি। সেটা এক ধরনের আমার আশঙ্কার বিষয়, যেটি আমরা যারা কর্মজীবী নারী আছি তাদেরকে আলাদা করা হচ্ছে, যারা কর্মজীবী নারী তাদেরকে আলাদা করা হচ্ছে এবং তাদেরকে বিশেষ গালি দেওয়া হচ্ছে এখন। না, এখানে আমি একটুখানি এখানে আমরা আবার অন্য দিকে প্রবেশ করছি। ওকে আপনি খেয়াল করুন, ইসলামের যে মূল, যে আপনি যে কোরআনের দিক থেকে যদি ডিরাইভ করেন, আপনি সে সূরা নিসা থেকে বলুন বা যে কোনো আয়াত থেকে যদি আমি বের করে নিয়ে এসেছি নীতিগত দিকটা, একটা হচ্ছে আপনি পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে যে বিভাজনটা, এটা প্রাকৃতিকভাবে যেটা রয়েছে, এটা ইসলাম এটাকে মানে কি, তার মানে এই নয় যে নেতৃত্ব দিতে পারবেন, এটা সম্পূর্ণ ভিন্ন কথা। ধর্ম, আমাদের ইসলাম ধর্ম এটা কোথাও বলে না, এটা নাই। ইসলাম ধর্মের প্রশ্ন নাই কোরআনে। নেতৃত্বের তর্কটা আছে, ওটা ডেফিনেটলি। ওকে, তাহলে আপনি এখান থেকে যদি আপনি সত্যিকার একটা রাষ্ট্রীয় নীতি করতে চান, তাহলে এই এখনকার যেই তথাকথিত যে সমাজ, এই সমাজে নারীর যেই সংসারের নিজের যেই ভূমিকাটা রাখেন, এটা তো রাষ্ট্র স্বীকার করে না। তাহলে আপনি তার যে সন্তান পালন করছেন, তিনি যে উৎপাদনে অংশগ্রহণ করছেন, এটা স্বীকার করা হচ্ছে না। ফলে আপনি যে মূল প্রশ্নটা কিন্তু আড়াল করছেন কথাটা বলে। আপনাকেও তার পারিবারিক ভূমিকার জন্য যে পরিমাণ তাকে প্রতিদান দেওয়ার কথা সমাজ, এটা আপনি দিচ্ছেন না। আপনি কি, আমি তো আজকে শহীদ ভাই একটা কথা বলতেন, খুব খুশি হতাম যে ওই যে 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা কমাচ্ছেন। তিনি তো বলেন যে আমি প্রত্যেকটা কারখানায় মাতৃত্ব যারা পায়, মাতৃত্বকালীন ছুটি পাওয়াকে বাধ্যতামূলক করব, এবং প্রত্যেকটা কারখানাতে যে মেয়েরা যে তাদের সন্তানকে স্তনপান করে এটাকে বাধ্যতামূলক করব। কারণ এটা যদি করেন না বলে, এটা কিন্তু ইসলামের চোখে জুলুম, আপনি করতে পারবেন না। প্রত্যেকটা কারখানা যেটা করছেন এটা কিন্তু জুলুম, কারণ মেয়েদের জন্য আপনি এটা করছেন না। আপনি 7 থেকে 8 ঘন্টা মেয়েদেরকে রাখছেন, বাথরুমে যেতে দিচ্ছেন না। তার যে পরিবেশ, যে তার যে আপনি তার বায়োলজি নিয়ে কথা বলতে চাচ্ছেন এক ক্ষেত্রে, কিন্তু কারখানায় তার বায়োলজি নিয়ে আপনার কোনো খবর নেই। এটা তো আপনি তো সিম্পলি ইসলামকে একটা শোষণের একটা উপায় আকারে আপনি হাজির করে দিচ্ছেন, যে শুধুমাত্র সমাজ থেকে তাকে বের করে নিয়ে আপনি ঘরে ঢুকাতে চাচ্ছেন। একদম। আমরা সেজন্য আমি বলছি যে আমাদেরকে যে জিনিসটা, আমাদের এখান থেকে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমাদের একটা দীর্ঘকাল আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের চেতনা নামে একটা ইসলাম বিরোধী একটা ধারণা গড়ে উঠেছে, এবং আমাদের তরুণরা কিন্তু কোরআন পড়ে না, মানে দেখে না কি আছে আসলে। আর কিছু আলেম যারা দাবি করে তারা আলেম, তারা কিন্তু কোরআন সম্পর্কে কিছু আসলে যায়। আলেম কথাটা কিন্তু জ্ঞানী ব্যক্তি। আলেম আপনি কোরআন হাদিস জানতেন, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তার মানে আপনাকে কিন্তু ইন্টারপ্রিট করতে জানতে হবে এর যে ফিলোসফিক্যাল প্রপোজিশনটা কি, ইসলাম সত্যিকারের কী প্রস্তাবটা করছে, এবং সেটা রাষ্ট্র গঠনে এটা কী ধরনের ভূমিকা সে পালন করতে পারে। এই তো স্টাডিতে আমরা এখানে করি নাই। আমরা ধর্মকে খ্রিস্টানদের মতন, মানে পশ্চিমা সভ্যতার মতন ধর্মকে সমাজ থেকে, রাজনীতি থেকে, পরিবার থেকে আলাদা করে ফেলেছি। আলাদা করে ওটাকে বলতে রিলিজিয়ন, মানে রিলিজিয়ন এটা ওই যে খালি আকিদা, মানে আপনি নামাজ কালাম পড়বেন, এবাদত বন্দেগী করবেন, আর মসজিদের তালা বন্ধ করে রাখবেন, এখানে কোনো রকম কি দুনিয়াবি কথাবার্তা বলা যাবে না, বাচ্চারা ঢুকলে ওখানে ঢুকতে দেবেন না,
তো এই যে এটা তো ইসলাম না, এটা ইসলামের তো কোনো সময়। ফলে আমি যেটা বলবো, আমি একদম মনে প্রাণে বিশ্বাস করি, আপনি জামাতে ইসলামের অত্যন্ত প্রাজ্ঞ মানুষ আছেন, জি। এটা ভুল অবস্থান। এখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। আসতে হবে। এটা কারণ তারা যে ইসলামকে তিনি হাজির করছেন, এটা আন্তর্জাতিকভাবে আমরা যে আজকে একটা অত্যন্ত সম্মানিত জাতি হিসেবে, জনগোষ্ঠী হিসেবে আমরা হাজির হব, সেটা ক্ষেত্রে এটা বিরাট রকম একটা সংকট বাধা হয়ে আছে। একদম। আমরা এটা চাই না। আমরা ধর্ম নিয়ে আলোচনা করছি, আমাদের তো আসলে বাংলাদেশের প্রসঙ্গও যখন আসে, যখন বাংলাদেশ নামে একটা দেশ আমরা পেয়েছি, আমরা তো বলি যে আমরা একটা গণতান্ত্রিক দেশে বসবাস করি। সেই গণতন্ত্রকে যখন আমরা মিন করছি, তখনও তো নারী পুরুষ যখন বলছি, তখনও তো সমান অধিকার পাওয়ার কথা। সেই দেশে কি আমরা এখন নতুন করে এটি নিয়ে চিন্তা করব যে আসলে নারীরা ঘরে থাকবে আর পুরুষরা বাইরে থাকবে? গণতন্ত্র আসলে কি বলে? হ্যাঁ, প্রথমত আপনার প্রশ্নটা ভালো, কিন্তু আপনার প্রশ্নটা একটা ভুল আছে। জি। ভুলটা হলো বাংলাদেশ তো গণতান্ত্রিক রাষ্ট্র নয়। কেন নয়? জি। বাংলাদেশে এই যে নারীর প্রশ্ন, কোনো এটা কি রিজলভ হয়েছে আপনার কনস্টিটিউশন? না। আপনি একটা ফ্যাসিস্ট কনস্টিটিউশন আপনার এখনও বহাল আছে। আপনি এত বড় গণঅভ্যুত্থান করেছেন, তারপরে কিন্তু শেখ হাসিনার কনস্টিটিউশনে বহাল রেখেছেন। আপনি আমাদের এখানে সামাজিক সম্পর্ক বলুন, উৎপাদন সম্পর্ক বলুন, অধিকার বলুন, এই কিছুই কিন্তু এখনো রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়নি। আমাদের সমাজে দেখুন সবচেয়ে বড় সমস্যা কি, গণঅভ্যুত্থানের পরে যেটা আমরা আমি উপলব্ধি করেছি, আরও অনেক উপলব্ধি করেছেন, যে সমাজের রাষ্ট্র এবং সরকারের পার্থক্য অস্পষ্ট। আমরা সরকারকে রাষ্ট্র মনে করি, সরকার রাষ্ট্র এক না। এই যে এখন দেখেন ডক্টর ইউনূস যে নির্বাচন দিচ্ছেন, এই নির্বাচনটা কিসের নির্বাচন? একটা ফ্যাসিস্ট রাষ্ট্রের অধীনে আপনি নির্বাচন দিচ্ছেন। ইনি কিন্তু এই নির্বাচন দিতেও পারেন না, কারণ তিনি এখনো কিন্তু ঘোষণা করেন না 2024 সালের নির্বাচনটা অবৈধ ছিল বা বাতিল করেছেন। এক নাম্বার, তিনি নিজে কিন্তু এটা অবৈধ, কারণ আমাদের এই বর্তমান কনস্টিটিউশনের মধ্যে এরকম কোনো সরকারের বিধান নেই। ফলে তার বৈধতা একটা সংকট। তার যেখানে যেই সরকার যারা ক্ষমতায় রয়েছে তাদের বৈধতাই সংকট, তারাই কিন্তু কি করতেছে, আপনাকে ঐক্যমত্য কমিশন দিতেছে, আপনাকে হাঁ ভোট না ভোট করে কমপ্লিটলি একটা জগা খেচুড়ে পাকিয়ে বসে আছে। ফলে আপনি যে বলছেন যে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা তো গণতন্ত্রই বুঝি না। গণতন্ত্র কি? আপনি এটা গণতান্ত্রিক রাষ্ট্রে কি থাকে? অর্থাৎ গণতন্ত্রকে তাহলে আমরা শুধু নামকাওয়াস্তে বলে যাচ্ছি যে আমরা অবশ্যই গণতন্ত্র বলতে আমাদের অধিকাংশ গণতন্ত্রকে প্রক্রিয়া বুঝি। তাহলে তো আমরা আসলে নারী পুরুষের সমান অধিকার এটা এক্সপেক্ট করতেই পারি না। না, আপনি আমাদের সমাজে দেখেন গণতন্ত্র বলতে কি বুঝে? নির্বাচন বুঝে। জি। তো নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কি সম্পর্ক? বরং বাংলাদেশে নির্বাচন মানে হচ্ছে লুটেরা মাফিয়া শ্রেণীকে আবার ক্ষমতা বসানো। আপনি যাদেরকে ক্ষমতা থেকে উৎখাত করলেন, আপনি তাদেরকে আবার ক্ষমতা বসানোর জন্য আপনি নির্বাচনে যাচ্ছেন। আপনি তো রাষ্ট্র গঠন করলেন না। আপনি যে যেন আর লুট হতে পারবে না, এরকম তো কোনো রাষ্ট্র আইন বা নীতি আপনি তো কিছুই প্রণয়ন করলেন না। এবং এই বর্তমান সরকারতে সে ধরনের নীতি প্রণয়ন করার কোনো অধিকারও নেই। মানে আপনি তো সেরকম তো একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটা অন্তর্বর্তীকালীন সরকার আপনি গঠন করেন নাই। আপনি কি খেয়াল করেন, আপনারা সাংবাদিকরা সবসময় বলতেছেন অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা তো ভুল বলেন, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার নয়। তো এটা হচ্ছে উপদেষ্টা সরকার। আপনি কেন অন্তর্বর্তীকালীন সরকার বলেন? অন্তর্বর্তীকালীন সরকার একটা লিগ্যাল টার্ম, এটা আইনি ভাষা। আইনি এবং রাজনৈতিক দুটো। আইনি ভাষা মানে হলো যে পুরনো একটা ব্যবস্থা ভেঙে গেছে, একটা নতুন একটা ব্যবস্থা আপনি তৈরি করবেন, এবং নতুন ব্যবস্থা তৈরি করবেন কাদেরকে নিয়ে? জনগণকে নিয়ে। ঠিক আছে, জনগণকে করার মানে হলো আপনি একটা কি করুন, গণপরিষদ নির্বাচন করবেন, এবং তারা নির্বাচিত করবে এমন সব ব্যক্তিকে যারা গিয়ে নতুন রাষ্ট্রটা গঠন করবে। খেয়াল করেন আপনি। কিন্তু আপনি ওটা করেন। আপনি কি করলেন? আপনি শুধুমাত্র ওই হাসিনার ব্যবস্থাটাকেই রক্ষা করবেন বলে শপথ নিলেন, উপদেষ্টা হলেন চুপ্পুর। তো আপনারা কেন বলেন তো আমাকে বারবার এই অন্তর্বর্তী বলেন সাংবাদিকরা? এই করে তো মানুষের মাথা খারাপ করে দিচ্ছে। তাহলে বাংলাদেশের এই বর্তমান যে দুর্দশার জন্য সাংবাদিকরা কি দায়ী? আমরা যদি এই সরকারকে উপদেষ্টা সরকার বলি, এই সরকারকে উপদেষ্টা সরকার হওয়ার পর যে ধরনের দায়িত্ব বা যে ধরনের দায়িত্ব তাদের উপর বর্তায়, তারা কি সেটিও পালন করেছে না? প্রথম তার দ্বিতীয় প্রশ্ন আপনাকে তুলতে হবে, এরকম উপদেষ্টা সরকারের কোনো বিধান সংবিধান আছে কিনা? আপনি যে প্রশ্নটা তুলেন না, তো না তোলার ফলে আপনারা কি করছেন? সাংবাদিকরাই আপনার আবারও ওই লুটেরা মাফিয়া যারা এত বছর লুটপাট করেছে এদেরকে আবার ক্ষমতায় আসার জন্য ব্যবস্থা করছেন। কারণ প্রত্যেকে যাদের কি ওদের এক একটা 10 কোটি টাকা 20 কোটি টাকা, আপনি কি পারবেন নির্বাচন 10 কোটি আসে আপনার কাছে? আপনি যত ত্যাগী কর্মী হন কেন, আমাদের টাকা নাই। তো লুটেরা শ্রেণী ছাড়া কি আসবে ক্ষমতায়? ব্যবসায়ীগুলো ক্ষমতা আসবে। তাহলে এই যে নির্বাচন করে যে গণমাধ্যমগুলো এইভাবে যে একটা কি বলে একটা আওয়াজ তৈরি করছে, এটা তো দেশের বিরুদ্ধে গেছে। আপনাদের গণমাধ্যম তো দায়ী এর জন্য। কারণ আমাদের কর্মীদেরকে পরিষ্কার ক্লিয়ারলি বলা উচিত ছিল এটা তো আসলে তো এটা অন্তর্বর্তীকালীন সরকার নয়, এটা একটা উপদেষ্টা সরকার।
এবং তারা যে নির্বাচনটা দিচ্ছে, এটা নির্বাচন দেবারও তাদের অধিকার না। এটা তো অবৈধ কাজ। আমি যেটা বলেছি আপনাকে, 5 বছর পরে নির্বাচন হবে, 24 হয়ে গেছে, 29 সালে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে কিসের নির্বাচন? আপনি তো হয় আইন মানবেন অথবা অর্থাৎ আইন মানবেন না। তারও আমি একটু বলবেন, জি, আপনার দর্শকের ভুল না জি, বুঝে, জি। আপনি হয় সংবিধান মানবেন অথবা মানবেন না। গণ অভ্যুত্থান 5 তারিখে তারা সংবিধান মেনে গণ অভ্যুত্থান করে নাই। এখানে বিএনপি দল আকারে কোনো অংশগ্রহণ করে নাই, জামাতে ইসলামী দল আকারে অংশগ্রহণ করে নাই। আমরা জনগণ একত্রিত হয়ে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র এবং তার রাষ্ট্রের যে শাসক, যে ফ্যাসিস্ট শাসককে উৎখাত করেছি। তাহলে পরবর্তী কাজ ছিল রাষ্ট্র গঠন করার কাজ। তাহলে আমরা রাষ্ট্র গঠন করার কাজটা আমরা করি নাই। পরে যদি না করে থাকি, এখন যেই আপনার যে সমস্যাটা তৈরি হবে, এই সমস্যাটা আরও ভয়াবহ হবে, হাসিনার আমলের চেয়েও ভয়াবহ। আমি আজকে একটা উদাহরণ দিই। আমি আজকে দেখলাম যে সেনাবাহিনী নির্বাচনের জন্য রাস্তা রাস্তায় তৈরি হয়ে গেছে। জি। আমি এখন সেনাবাহিনীর যারা দায়িত্বে আছেন তাদেরকে আমি একটু প্রশ্ন করবো, আশা করি তারা শুনবেন। ওয়াকার সাহেব আছেন, তিনি শুনবেন আমার কথাটা। আমি বাংলাদেশের নাগরিক আকারে আমার সেনাবাহিনীকে রাস্তায় দাঁড়িয়ে থেকে নির্বাচনের জন্য দাঁড়াচ্ছি, তাদেরকে ব্যবহার করছি, এটা কি সেনাবাহিনীর কাজ? আমাকে ব্যাখ্যা করতে হবে। আমি তো নাগরিক, আমি তো প্রশ্ন তুলছি, মানে ফরামজার দুর্মুখ, ফলে আমি কঠিন প্রশ্নগুলো তুলি। তো আমি প্রশ্ন করছি, আপনি যে আমার সৈনিকদেরকে যে নামালেন রাস্তায়, এটা তো তার কাজ না। তার কাজ ছিল সীমান্ত পাহারা দেওয়া, তার কাজ ছিল আমার শত্রুর কাছ থেকে আমাকে রক্ষা করা। তো আপনি 1.5 বছর গেল, আপনি পুলিশকে কেন ডেভেলপ করতে পারেন? আপনি কেন সেনাবাহিনীকে দিচ্ছেন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিচ্ছেন? এই যে আপনার এই নির্বাচন কেন্দ্রিক কোনো যদি ঝামেলা হয়, কোনো সেনাবাহিনী যদি গুলি করতে বাধ্য হয় এবং যদি কিছু নাগরিক মারা যায়, এর দায়টা কে নেবে? ইতিমধ্যে তো আমরা শেখ হাসিনার আমলে আমরা দেখেছি কী করে সেনাবাহিনীকে ব্যবহার করা হয়েছে। সেনাবাহিনীকে নিয়ে আপনি র্যাবি ঢুকিয়েছেন এবং তাকে দিয়ে একটা নিরস্ত্র মানুষকে আপনি গুলি করিয়েছেন। এখন সেই সেনাবাহিনীর জেনারেলরা এখন আপনি দেখতেছেন আইসিসির কোর্টে লেফট রাইট করতেছে। তো এটা কি ভালো দেশের জন্য? এই ফ্যাসিস্ট ব্যবস্থাটা আসলে, যেটি আপনি বলছেন যে ফ্যাসিস্ট ব্যবস্থাটা তৈরি হচ্ছে, সেখানে অনেকটা সাংবাদিকরাও দায়ী, কিন্তু যারা অভ্যুত্থানের শক্তি, তারা এটিকে হতে দিল কেন? না, অভ্যুত্থানের শক্তি কেন হতে দিন না কেন? কারণ আমরা অভ্যুত্থানের শক্তি বলতে অ্যাবস্ট্রাক্ট কিছু না। আপনি ব্যক্তিকে নিন্দা করতে পারেন, আপনি তরুণ ছেলেরা, আমি উত্তর দিচ্ছি আপনার, আমি কি বলছি বুঝে গেছেন। জি। তরুণরা তো বুকে বুলেট পেতে আপনাকে একটা ফ্যাসিস্ট শক্তিকে উৎখাত করেছে, বাকি কাজ তো তাদের না। একটু বলে নিই, ওখানে সংবিধানও কেন ছুঁড়ে ফেলা হলো না? সেটিও হ্যাঁ, সেটাই তো, আপনি যে সেটা পয়েন্টটা তো বলছেন আমাদের, কথা। সেটাই তো। তাহলে আমরা সাংবাদিকরা কেন প্রশ্ন করি নাই ডক্টর ইউনূসকে যে আপনি যে এই সংবিধানে রক্ষার শপথ নিচ্ছেন কিসের ভিত্তিতে? এটি নিয়ে আপনি তো প্রশ্ন করেন না। এটা তো এটি নিয়ে তরুণদের অনেক সমালোচনা হয়েছে, অনেক আলোচনা হয়েছে না, যে হয় নাই। এই সরকার কি আমাদের সংবিধান মেনে গ্রহণ নিয়েছে। করছে, কোথাও কোথাও গ্রহণ করছে, কোথাও কোথাও না, করছে হতে না। পারে না। তো আপনি অর্ধেক অর্ধেক গ্রহণ করতে পারবেন। আপনার তো, জি। আপনি তো শপথ নিচ্ছেন সংবিধান রক্ষা করবার, আপনার তো কোনো দায়িত্ব নাই। আপনি যদি হয় আপনি সংবিধান ফেলে দিয়েছেন, নতুন সংবিধান গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করেন, আপনি তো জগা খিচুড়ি কাজ করতে পারবেন না। তরুণরা আপনাদেরকে জীবন দিয়ে সে সুযোগটা করে দিয়েছে। এখন কথায় কথায় তরুণদেরকে কেন নিন্দা করবেন? আমি তরুণদের পক্ষে 100%, এটা বললে হবে না। তরুণরা তো, আপনার তো জীবন দেন। তারা কি সিস্টেমের শিকার হয়েছে? আপনি কি এরকম না না, মনে করছেন? আমাদের অজ্ঞতার শিকার হয়েছে, সাংবাদিকদের অজ্ঞতা, বুদ্ধিজীবীদের অজ্ঞতা, একাডেমিকদের অজ্ঞতা, ডক্টর ইউনূসের অজ্ঞতা, তথাকথিত আপনার এই বাংলাদেশের পণ্ডিতদের অজ্ঞতা, তাদের জন্য হয়েছে। আমাদের দুইটা দুর্মুখ ছিল, কিন্তু এই অজ্ঞতার ফলটা দেবেন। এখানে তরুণদের কোনো দোষ নেই। তরুণরা যেটা পেরেছে, তাদের জীবন দিতে চেয়েছে, তারা আন্দোলন করেছে, সততার সঙ্গে করেছে, অতটুকু বোঝার মতো আমি তো ক্ষমতা। অভ্যুত্থানের শক্তি বলতে শুধু তরুণদের বুঝাইনি, যারা অভ্যুত্থানের সঙ্গে ছিল তাদের সকলকেই বুঝিয়েছি যে বুঝিয়েছি। সবাই মিলেই কেন এ ধরনের সিদ্ধান্তে আসতে পারলো না। অসংখ্য না, ধন্যবাদ। না, যে কোনো অভ্যুত্থানে তো এভাবে তো বিভিন্ন শক্তি কাজ করে না। তো বিভিন্ন শক্তিতে যখনই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তারা তো ক্ষমতার জন্য লড়াই করে না বিভিন্ন শক্তিগুলো। তার মধ্যে আপনি কি, যেটা আমি বলি যে 5 তারিখে গণঅভ্যুত্থান হয়েছে, 8 তারিখে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে। মানে যদি আপনি রাজনীতির ভাষায়, মানে 8 তারিখে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব, মানে গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য একটা প্রতিবিপ্লব হয়েছে। এই প্রতিবিপ্লব হয়েছে সংবিধান রক্ষার নামে। মানে সংবিধান নাই, অতএব হাসিনার সংবিধান আবার কায়েম করো, এই কথা বলে আপনি কি করলেন যে স্থিতিশীলতা দরকার, আপনি বিশৃঙ্খলতা হবে, এই বলে আপনি কি করলেন, লোককে ভয় দেখালেন, দেখি আপনি আবার শেখ হাসিনার সংবিধান করলেন। এই করলে সে পুরো আমলাতন্ত্রকে আপনি প্রতিষ্ঠা করলেন, যে আমলারা এই গত
এই 15-20 বছর এই লুটপাটতন্ত্রের তারা কিন্তু সহযোগী। আরও একটি বিষয়ে একটু কথা বলতেই চাই। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে যুক্তরাষ্ট্র জামাতে ইসলামীকে একটি মধ্যমপন্থী ইসলামী দল হিসেবে বিবেচনা করছে। জামাতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু হতে চায়, এরকম কথা আমরা শুনেছি। এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামাতের যে সম্ভাব্য সাফল্যের কারণে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী, এমন কথাও আমরা শুনতে পেরেছি। আপনি সেটি নিয়ে মন্তব্য করেছেন। আপনি বলেছেন যে আমরা ভারতীয় প্রভাব প্রসঙ্গে দেশে ভারত বিরোধী বক্তব্য প্রকটভাবে আমরা শুনতে পাই, কিন্তু মার্কিন সাম্রাজ্যবাদ নিয়ে বুদ্ধিজীবী মহলে তেমন কোনো আলোচনা নেই, যা এক ধরনের দ্বৈত মানসিকতার প্রকাশ। আমরা আসলে এটি যদি একটু বিশ্লেষণ করে বলতেন আমাদের। দুটো আলাদা। জি, আচ্ছা, আমরা প্রথমটা প্রশ্নটা যেটা বলি, যেটা ওয়াশিংটন যেটা বলেছে এটা নতুন কিছু না। এটা বেশি অনেকে বলছে যে আমরা অবাক হয়ে গেলাম, তা না। 71-এ তো মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে ছিল না। তাহলে পাকিস্তান বাদ যেটা জামাত ইসলামী, তখন তো আমাদের বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি ছিল। এটা তো হিস্ট্রি। জি, এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে সমর্থন তো করে নাই। তখন তো এই যে বিরোধী শক্তি হবার যে সম্পর্ক জিও পলিটিক্যালি, এটা তো জামাতি ইসলামী বা ইসলামিক শক্তির সঙ্গে তো মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল। এবং সেই সময় ইসলামপন্থীদের ভূমিকা কী ছিল? কমিউনিস্ট নিধন, ঠিক না? এরপরে আপনার ধরুন সোভিয়েত ইউনিয়নের আপনার যে আমরা দেখলাম না, একবার সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করলো, এরপর আমেরিকানরা তার বিরুদ্ধে লড়াই করলো, মুজাহিদিনদের ট্রেনিং দিল। তাহলে জামাত সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু, নতুন কিছু নয়। সেটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই। নাথিং, এটা দোষ না, গুণ না, দিস ইজ হোয়াট ইট ইজ। জামাতের যে ইভলিউশন, ইকোনমির যে ফিলোসফি, মওদুদির যে ফিলোসফি, এটা একটার সময় এটা একটা জাতিবাদী ইতিবাচক দিক আছে। জামাতের কাছ থেকে কি যুক্তরাষ্ট্রের বিশেষ কিছু পাওয়ার আছে? যুক্তরাষ্ট্রের কাছে, জামাতের কাছ থেকে হ্যাঁ, সব দলের কাছে পাশে, সবগুলো দলের তো আপনার মানে সবসময় তারা বন্ধু কেন? তার প্রেক্ষিতে জানতে পলিটিক্যাল চাই। কারণে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রধান এনিমি কি গ্লোবালি? কমিউনিজম, লেফট। এবং এখন এনিমিটা আরও অন্য রূপে চাইনিজ, চীনা। এখন বাংলাদেশকে যদি আপনি দ্রুত বেগে ইকোনমিক ডেভেলপমেন্ট করতে চান এবং চীনের মতো জায়গা নিতে চান, 76-এ আমাদের ইকোনমি আর চীনের ইকোনমি একই। তাহলে আমাদের দরকার কী ছিল? আমাদের তো এটা চীনের মতো একটা পলিটিক্যাল ট্রান্সফরমেশন দরকার ছিল, একটা স্টেট। সেই স্টেটে পিপল ডেফিনেটলি ভোট দেবে, নির্বাচিত করবে, কিন্তু তথাকথিত পলিটিক্যাল পার্টির কম্পিটিশন, মানে লুটেরা মাফিয়া শ্রেণীর কম্পিটিশন থাকবে না। কিন্তু ইকোনমিক ডেমোক্রেসি থাকবে, মানে চীনের মতো। আপনি বিভিন্ন ইকোনমিক গ্রুপ আছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, দেয়ার কম্পিটিং উইথ ইচ আদার। 10টার মধ্যে যেই 4টা-5টা বাদ পড়বে, বাকি যারা ভালো করছে ওদেরকে ওরা সাপোর্ট দিয়ে, ওদের মূল ফোকাসটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্ট মানে কি? অ্যান্টি গ্লোবাল যে ক্যাপিটালিস্ট, যে তথাকথিত বহুজাতিক কর্পোরেশন, কর্পোরেট স্বার্থ, অলিগার্কি, এদের বিরুদ্ধে লড়াই করে একটা লোকাল ইকোনমি ডেভেলপ করা। তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে ওটাকে নস্যাৎ করে দেওয়া। ঠিক আছে, আপনি এখন দিল্লির নীতি নিয়ে আপনি কথা বলেন, হুইচ ইজ ওকে, গুড। আপনি দিল্লি কানেক্টিভিটির নামে আমাদেরকে এই ভেতর দিয়ে আমাদের তাদের রেল লাইন চালা নিতে চায়, ঠিক আছে। আমাদেরকে শোষণ করে, সবই ঠিক আছে। আমাদেরকে ইসলাম মুসলমান বলে আমাদের ঘৃণা করে, সবই ঠিক আছে। তো আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেন না কি জন্য? তার মানে দিল্লির বিরোধিতাটা এসেনশিয়ালি মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষপাতিত্ব। এটাই তো রাজনীতি। আপনি যদি রিয়েলি চাইতেন বাংলাদেশের জনগণের স্বার্থ, তো দুটোকে তো একসঙ্গে বলতেন। এমনকি ইউরোপীয় ইউনিয়নকে ভালো কি? ভালো তো না। আমরা আধিপত্যবাদ থেকে সরে থাকার কথা বলছি, কিন্তু আমরা আলটিমেটলি ইনডিরেক্টলি আধিপত্যবাদের দিকেই ধাবিত হচ্ছি। আমরা আরো খারাপ আধিপত্যের মধ্যে ঢুকে কোলে বসে আছি। কারণ আপনি একটা খেয়াল রাখবেন, 5ই আগস্টে জেফ্রি স্যাক্স একটা কথা বলেছিল, 18 আগস্টে তিনি বলেছেন বাংলাদেশের রেজিম চেঞ্জ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। আর আমি কিন্তু গণঅভ্যুত্থান হওয়ার আগেই এই অধিকার পরিষদ বা নাহিদ বলুন কি মাহফুজ বলুন, সকলকে একটা কথা বলেছি। আমার সেই ভিডিও এখনো আছে। আমি যে দেখো, শেখ হাসিনাকে সরাবার জন্য তোমাদের পরিশ্রমের দরকার নেই, ওটা মার্কিন যুক্তরাষ্ট্র সরিয়ে দেবে, আমি বলেছি। আমি আসছি, এখন আসছি ওটা, সেই ভিডিও। তোমাদের কাজ হবে যে রাষ্ট্রটা কি করে গঠন করবা, ওটা ভাবো। এটার জন্য তোমাদের এত পরিশ্রমের দরকার নেই, ও এমনিতে ফেলে দেবে। তাই ঘটেছে। আমি এখন আপনাকে সময় নাই কী করে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকাল এম্বাসি কী করে রোল প্লে করেছে, বিভিন্ন যে নেতা তাদেরকে এখন দেখছেন, এদের কী করে তারা ম্যানিপুলেট করেছে, সেই ইতিহাস আছে, একদিন সেই ইতিহাস লেখা হবে। কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে এই, আমাদেরকে মূল প্রবলেমটা হচ্ছে অবভিয়াসলি যে আমেরিকান ইম্পেরিয়ালিজম। আপনি বলেছেন এটি একটা অশনি সংকেত, সেটা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। সচেতন থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অবশ্যই দিল্লিকে মোকাবেলা করতে হবে। এখন দিল্লিতে আমাকে মোকাবেলা করছে আমি হিন্দুত্ববাদ,
মানে হিন্দু পরিচয়কে আমি কি করছি, অস্ত্র আকারে ব্যবহার করছি অন্য সকল জনগোষ্ঠীর বিরুদ্ধে। তো বাংলাদেশে কি আপনি মুসলমান পরিচয়কে অস্ত্র আকারে ব্যবহার করবেন অন্য সকল জনগোষ্ঠীর বিরুদ্ধে, নারীদের বিরুদ্ধে, আপনি যে কোনো অন্যান্য গণতান্ত্রিক চিন্তার বিরুদ্ধে? ইসলাম তো পছন্দ করে না ওটা, এটা তো অ্যান্টি ইসলামিক। একদম। তাহলে আমি বলবো জামাত ইসলামকে চিন্তা করতে, যে আমরা মার্কিন সাম্রাজ্যবাদের যদি তাদের তরফে আমরা বাংলাদেশে উপমহাদেশে কাজ করি, এটা তো আপনার আঞ্চলিক সংঘাত বাড়াবে, দিল্লি তো মেনে নেবে না। তাহলে আমরা কি করবো, বাংলাদেশকে হিন্দুত্ববাদ আর ইসলামবাদের লড়াইয়ের ক্ষেত্রে বানাবো, তাই তো করবো, যে মুসলমানদের সঙ্গে হিন্দু লড়াই তৈরি করো। ওই 47-এ যেটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল, আমি এখন কি করতেছি, এই 2026 সালে এসে আমি ওই পুরনো লড়াই আমি ঢুকতে পারছি। এর পরিণতি কি আমি ইউক্রেনে দেখেছি না, এর পরিণতি আমি মধ্যপ্রাচ্যে দেখি নাই, এর পরিণতি আপনি লিবিয়াতে দেখি নাই, এর পরিণতি সিরিয়াতে দেখি নাই। তাহলে বাংলাদেশে যারা এরকম, বাংলাদেশকে আমরা মধ্যপ্রাচ্যে সিরিয়া, লিবিয়া, এমনকি ইজিপ্ট বানাতে চাচ্ছেন, এটা কি ভালো রাজনীতি? এটা তো ভালো রাজনীতি নয়। ফলে আপনি যদি আমাকে বলেন যে আপনি একটু প্রথম প্রশ্ন করেছিলেন যে মেয়েদের ব্যাপারে জামাতের পজিশনটা কি, আমি বলেছি মেয়েদের ব্যাপারে জামাতের পজিশন তো এই পুরো ভূরাজনীতির সঙ্গে যুক্ত, আপনি তো আলাদা করতে পারছেন না। কিন্তু দেখুন আমরা কী বিপদে পড়েছি, আমাদের তো পাল্টা কোনো রাজনীতি নেই, আমরা তো বিএনপিকে দিয়ে কিছু করতে পারছি না, তো আরেকটা লুটেরা। আমরা কী বিপদে পড়েছি খেয়াল করেন আপনি, আমরা তো এখান থেকে কিছু করতে পারছি না। এনসিপির ছেলেগুলো যদি শুধু গণঅভ্যুত্থানের সে ধারা যদি আজকে থাকতো, তাহলে জনগণ ওদের পেছনেই থাকতো। একদম। কিন্তু তারা কি করলো, তারা গিয়ে আবার আমাদেরকে যেভাবে আমাদেরকে ছোট করলো, তারা জামাতের সঙ্গে হাত মেলানো, হাত মিলাতেই পারে, বলছে আমরা এগুলো নির্বাচনী ঐক্য। না, এটা নির্বাচনী ঐক্য নয়, ইউ আন্ডারস্ট্যান্ড, নৈতিক নয় কিন্তু নির্বাচন আদর্শিক নয়। এটা তো জিও পলিটিক্যাল, আমাদের যে রিয়ালিটি, ভূরাজনৈতিক যে আমাদের বাস্তবতা, আঞ্চলিক যে বাস্তবতা, তার পরিপ্রেক্ষিতে তোমাদের এখনকার ভূমিকাটা বিচার করা হবে, একদম বিচার করা হবে। তুমি তো এখান থেকে মুক্ত হতে পারবে না। আমি যে কারণে আপনি দেখছেন যে বহু জায়গায় এনসিপি নেতাদের উপরে কি মারতেছে, ময়লা পানি ছুঁড়ে মারতেছে, ডিম ছুঁড়ে মারতেছে। এটা কারণ হচ্ছে যে আমাদের রাজনীতিতে আমরা ব্যর্থ হতে পারি। ধরুন 5ই আগস্টে আমি গণঅভ্যুত্থান করছি, ব্যর্থ হয়েছে, ভালো, 8 তারিখে পারলাম না, ফাইন, আমরা নতুন করে শুরু করি। কিন্তু তুমি যে শক্তিদেরকে তোমরা সহায়তা করছো, এটা তো শেষ পর্যন্ত ইতিবাচক হবে না। আপনি সবসময় রাষ্ট্রকে সবার উপরে আমি রাখেন, সেক্ষেত্রে রাষ্ট্র গঠনটা সবার আগে, সবার সেই রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ইসলাম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেখুন এর আগে আমি বারবারই, আমি তো ধরেন আমার বারবার বলছি জামাত ইসলামী নেতাদের প্রতি আমার অসম্ভব রেসপেক্ট আছে, তারা অনেকে অত্যন্ত প্রজ্ঞাবান ব্যক্তি, ওনাদেরকে আমি বারবার বলেছি, দুটো জিনিস বলেছি আমি। দেখেন আমাদের যে স্বাধীনতার ঘোষণা, তার মধ্যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার আছে, এই তিনটাই কিন্তু ইসলামী আদর্শ। ইসলাম না এটা কি ইসলামের বাড়ির কিছু? তো এই 3টে নীতির ভিত্তিতে রাষ্ট্র গঠন করা মানে অলরেডি একটা ইসলামী রাষ্ট্র পেয়ে গেছি আমি। আর আমাদের যে পারিবারিক আইন তো এটা ইসলামী আইনই হয়, আপনি যখন কাবিননামা লেখেন তো শরিয়া আইনই তো হচ্ছে। তো আমাদের তো অলরেডি এই যে দুটা যদি আমরা রাখি, আমরা তো অলরেডি একটা ইসলামী রাষ্ট্র পেয়েই গেছি। আপনি তো এটা বাড়ি দিয়ে আপনি শুনিখানার সামনে দিয়ে রাখেন ইসলামী শুনিখানা, এটা হবে? মদ খালা, মদ কি যেখানে মদ খান লেখলেন যে আপনি ইসলামী শুরিখানা হলো। অনেকগুলো শব্দ নিয়েও এখন আসলে অনেক ধরনের কথা আসছে। আমি এটা একটু বুঝিয়ে বলি আপনার দর্শকদের জন্য। দেখুন ইসলামে কিন্তু সমাজ আছে, রাষ্ট্র নেই। ইসলাম ক্ষমতা আছে, ক্ষমতার প্রশ্নটা কি করে আসে, এথিক্যাল। আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, আত্মসমর্পণ করার মধ্যে দিয়ে আপনি একটা রুহানি শক্তির অধিকারী হয়েছেন, এবং সেই রুহানি শক্তিটা সমাজে যখন আপনি প্রচার করেন, তখন সেটা একটা সামাজিক শক্তি আকারে এটা গড়ে ওঠে, এবং সেটাই কিন্তু আমরা ইসলাম কিন্তু এটা চর্চা করে। তার যে ঐতিহাসিক, তার যে সবচেয়ে বড় বড় তার যে অর্জনগুলো এই জায়গা থেকে হয়, ঠিক আছে না? এখন আমরা যেই ধরনের ইসলামে ঢুকছি, এটা তো বিপজ্জনক। জামাতে ইসলামী সম্পর্কে আমি বারবার বলেছি, বলে আমাকে একটা কথা বুঝিয়ে বলেন, আপনারা জামাত ইসলামী নামটা এখনো কেন রাখছেন? আমি তো 71 সালে এটা মীমাংসা হয়ে গেছে। 71 সালে মীমাংসা হয়েছে, আপনার ঠিক আছে ইডিওলজিক্যালি ভিন্ন অবস্থান নিয়েছেন, মেনে নিচ্ছি, আপনাদের বিচার হয়েছে, মেনে নিচ্ছি। কিন্তু আপনি এই নামটা রেখে তো লেখার মানেটা কি? আপনি আবার আওয়ামী লীগকে আনতেছেন একদিকে, জামাত থাকলে আবার আওয়ামী লীগ আসবে। আর 2 নম্বরটা হলো জামাত ইসলামী মানে কি, আমার রাজনৈতিক এক্সিস্টেন্সের, অন্য কথা বাদ দেন, আমি যে বাংলাদেশে 71 মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক জনগোষ্ঠীকে আকারে হাজির হয়েছি, আপনি আমার রাজনৈতিক অস্তিত্বকেই আপনি প্রশ্নবিদ্ধ করছেন। তা আমি কেন, আপনি যতই সততার কথা বলেন, যতই দুর্নীতি বিরোধিতার কথা বলেন, আপনার যত ভালো দিক আমি দেখি না কেন, এখানে তো আপনি আমার বিরোধী। সেই প্রশ্নগুলো তো বারবার সেজন্য চলে আসছে। না, আপনি তো আমার অস্তিত্বেরই বিরোধী। একদম
আপনি তো রসিদিকে মেনে নিচ্ছেন না, আপনি আপনার একটা ইসলামের ব্যাখ্যা খাড়া করছেন এবং আমাকে বলছেন যে ওটাই মেনে নিতে হবে। সেটিও তো পরিষ্কার করছে না, তারা বলছেন যে আমরা শরিয়া আইন অনুযায়ী দেশ পরিচালনা করব না, আমরা হচ্ছে প্রচলিত আইনে করব। সেটি নিয়েও তো আসলে নানা ধরনের সবাই যেটি বলছে যে জামাত তার অবস্থান পরিষ্কার করছে না, কখনো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে না, এই পরিষ্কার ব্যাপারে- করছে এই না, ব্যাপারে কখনো জামাতে- নারীদের অধিকার নিয়ে পরিষ্কার করছে না। এই ব্যাপারে তো ধরুন শুনুন, আমাদের এখানে সমস্যা দুটো ধারা। একটা হচ্ছে আমাদের যারা তথাকথিত সেকুলার, এটা হলো কমপ্লিটলি ইসলাম বিদ্বেষী, এটা বিরাট প্রবলেম আমাদের জন্য। ফলে আমরা কোনো আলোচনাটা আমাদের সকলের জন্য যেটা কল্যাণের মঙ্গলের, এটা আমরা আলোচনা করতে পারি না। আর জামাত হিস্টোরিক্যালি একটা দল যেটা ইভলভ করছে, তার ভালো দিক আছে, অনেক অনেক কিছু আছে নিঃসন্দেহে, কিন্তু এটা এখনো পর্যন্ত মুক্ত হতে পারছে না যে ইসলাম মানে শরিয়া না, ইসলাম মানে শরিয়া আইন না। Islam is also a philosophy. Islam is also a kind of ethical, legal proposition. তো আমরা আসি না ওটা আলোচনা করি। পাশ্চাত্যে কী হয়েছে দেখুন, খ্রিশ্চানিটির ভেতর থেকেই তো তারা দর্শনটা বের করে নিয়ে আসছে। আপনি এখন যা কিছু আমরা এই সমাজের নীতি আদর্শ নিয়ে আলোচনা করি, সবই তো খ্রিশ্চান আদর্শ। খ্রিশ্চানটা কি এসে আপনাকে ধর্মান্তরকরণ করে এখন? এই কালে কেউ কেউ বলে যে তুমি তো ধর্মান্তর একবারে খ্রিশ্চান হয়ে যাও, কিন্তু আমরা তো সকলে খ্রিস্টান। এমনকি আর্কিটেকচারও কিন্তু থেকে আরম্ভ করে সংস্কৃতি, এভরিথিং খ্রিশ্চান। টিআইবির একটি প্রতিবেদন আজকে বের হয়েছে, অনেক কিছু সেখানে আলোচনা করেছে। নির্বাচন নিয়ে তিনি বলেছেন, টিআইবি বলেছে যে নির্বাচনী ব্যবস্থা প্রভাবিত করার যে পুরনো রাজনৈতিক সংস্কৃতি, সেটি এখনো বন্ধ হয়নি। কিন্তু আমরা তো একটা সুষ্ঠু সফল নির্বাচনের প্রত্যাশায় আছি। সরকার বলেছে একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। আমরা আসলে কেমন নির্বাচন পেতে যাচ্ছি? টিআইবি এটা যেন গবেষণা লাগে না। এরা সমান। প্রথমত আমাদের দেশে নাই তো আসলে সে নির্বাচনের সংস্কৃতি, আর দ্বিতীয় হচ্ছে আমাদের তো একটা রাষ্ট্র গণঅভ্যুত্থান হয়ে গেছে। গণঅভ্যুত্থান হওয়ার পরে আমরা এই নতুন রাষ্ট্র গঠনের কথা, যেটা আমি শুরুতে বলেছি। তো প্রথমত আমরা তো পরিষ্কারই না আমরা নির্বাচনটা কেন করছি, যে জন্য আমি নির্বাচন বিরোধী। আমি নির্বাচন বিরোধী মানি না যে নির্বাচন দরকার নেই, তা না। আপনি তো ঘোড়ার আগে তো আপনি গাড়ি জুড়ে দিলে কোনো লাভ নেই, আপনি ঘরটাই বানান নাই, কিন্তু আপনি সংসদ চাইছেন। আপনি তো রাষ্ট্রই না, ওর কী করবে ওটা? আগের তাও ভাঙ্গা, আপনি আধা করছেন, কিছু সংস্কার এখানে করছেন, কিছু সংস্কার এখানে করছেন। এবং খেয়াল করেন আপনি যে এই সরকার যখন এলো তখন 11টা যে কমিশন করলো, তার মধ্যে কিন্তু মূল যে সকল বিষয় এটা নাই, শ্রমিকের প্রশ্ন নাই, স্বাস্থ্যের প্রশ্ন নাই, এগুলো তো ইস্যু। আমলাতন্ত্র, জনপ্রশাসন একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমরা আদৌ কলোনিয়াল আমলের এই আমলাতন্ত্র রাখবো কিনা, এটা তো খুব সিম্পল প্রশ্ন। এটা তো রিজলভ করতে হবে যে যাদের দ্বারা যারা পুরনো ইংরেজ শাসকদের মতো আচরণ করে আমাদের সঙ্গে, এরা মনে করে রাষ্ট্র তাদের। এবং যত রকম লুটপাট হয়েছে, প্রত্যেকটা লুটপাটটা হয়েছে কোনো না কোনো আমলার স্বাক্ষরে, যে তার মন্ত্রীর কাছ থেকে এটা স্বাক্ষর করে নিয়েছে, তারাই দলিলপত্র তৈরি করে দিয়েছে। তো একা তো আপনি শেখ হাসিনাকে দোষারোপ করে তো লাভ হবে না, তো সে আমলারাই তো ক্ষমতায় আছে। এই জন্য আমি এটাকে বলি হাসিনাহীন হাসিনা ব্যবস্থা। জি, একটু ছোট করে একটু জানি, আমাদের রাজনৈতিক সংস্কৃতির কথা তো সেটি তো বন্ধ হয় নাই, কিন্তু আমাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য, সেটি এখন হুমকির মুখে পড়তে যাচ্ছে কিনা, এমন আশঙ্কার কথা তো আমরা আসলে। আশঙ্কা কেন, এটা তো বাস্তব আকারে হাজির হয়েছে আপনাকে। আমি তো একটু আগে বললাম যে আপনি যদি একটা বিশেষ পরিচয়কে আপনি একমাত্র সহি পরিচয় বলেন, আর সমস্ত পরিচয়ের আপনি নিরাকরণ ঘটাতে চান, এটা তো আমরা মুক্তিযুদ্ধের চেতনার নামে দেখেছি না? এখন তো আপনার মুসলিম চেতনার নামে তো এটাই ঘটবে। আপনি তো ফ্যাসিজমের যেই সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক শর্ত, এটা তো পুরো মাত্রা তা আছে আমাদের সমাজের মধ্যে। আমরা তো এখনো কোরআন শরীফ পড়তে পারি না, পারি কি? কোরআনের মধ্যে কী লেখা আছে বুঝি কি? তাহলে আপনি সাংস্কৃতিক বৈচিত্র্য মানে কি? শুধু মুসলিম পরিচয়টাকে যখন প্রদান করেন, তবে চাকমাকে আপনি নিরাকরণ করবেন, আপনি অন্যান্য গারোদের আর রাখবেন না, আপনি মেয়েদেরকে আপনি নাই, ওই যে বলতেছেন আমি সে সমাজে রাষ্ট্রে কোথাও থাকে না, তার নেতৃত্ব মানবেন না আপনি। তা আপনি তো অলরেডি ধর্মকে অস্ত্র আকারে ব্যবহার করছেন। এই ধর্মকে অস্ত্র আকারে ব্যবহার করার যে শর্ত, রাজনৈতিক সাংস্কৃতিক শর্ততা রয়ে গেছে। আমি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি আপনাকে। আপনি দেখেছেন আমি খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করছি মাজারের পক্ষে। মাজারটা ভাঙা শুরু হয়েছে গণঅভ্যুত্থানের পক্ষে, একটা পর একটা মাজার ভাঙা হয়েছে। শুধু তাই না, আবার একই সঙ্গে ওই যে একটা বাউল ধরো, সকাল বিকাল জবাই করো, এর সঙ্গে শুনেছি না আমরা? শুনেছি তো। এর তো সবই পুরনো ফ্যাসিজমের নতুন ভাষায় আমরা শুনতে পাচ্ছি। তাহলে এরা তো দাপটের সঙ্গে সমাজে আছে, এদের বিরুদ্ধে ডক্টর ইউনূস কিছু করতে পারেননি। যারা ওপেনলি বলতেছে যে তারা হাতের অধিকার চায়, তাদের যে ব্যাখ্যা, এটা আপনি না মানলে সেই মৃত্যুদণ্ড দেবে, সে রাষ্ট্র মানবে না, আইন মানবে না,
ডক্টর ইউনূসকে আমি প্রশ্ন করি, আপনি তাদেরকে গ্রেফতার কেন করেন না? আইন কি সকলের জন্য আলাদা? আর যিনি আছেন এখন স্বরাষ্ট্র আমাদের এই মন্ত্রী, তো উনি তো, আমি বলেছি নাকি উপদেষ্টা, উনাকে বলেছি যে আপনি ঠিক আছে, আপনি আবু সরকার ধরেছেন, ঠিক আছে, আপনি যদি কোনো বক্তব্য থেকে থাকে ধর্মীয় অনুভূতিকে আপনি আহত করেছেন, তো আমার ধর্মীয় অনুভূতি নেই। আপনি যে বলতেছেন নারী নেতৃত্ব ইসলামে হারাম, এটা আমার ধর্মীয় অনুভূতিকে আঘাত করেন। আমি তো এটা মুসলিম, আমার ইসলামীটা নাই, তো আপনি ওকে ধরছেন না কেন? আপনি জামাতকে ধরবেন না কেন যখন সেই কথা বলতেছে? বলে কোথায় আছে দেখাও, যদি না দেখাও তাহলে তোমাকে গ্রেফতার হতে হবে, ইউ হ্যাভ টু এক্সপ্লেন। তাহলে আইন তো সবার জন্য সমান হতে হবে, সমান হতে হবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন কালচার কত বিপদের বিপরীতে আমরা পড়েছি। কারণ আপনি কি ধর্মের কথা বললে কিন্তু আমরা ভয় পেয়ে যাই। ভয় পেয়েছে। এই যে ভীতি, এই যে ভীতির রাজনীতি আপনি প্রতিষ্ঠা করছেন, এটা তো আগের চেয়েও আরো ভয়াবহ। আগের ছিল আপনি এই মুক্তিযুদ্ধের চেতনার বাইরে গেলে আপনি শত্রু, আপনাকে পাকিস্তান চলে যেতে হবে। এখন তো আপনার ইহকালেও স্থান নাই, পরকালেও স্থান নাই, আপনি যাবেন কই? অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমার আসলে আরো শুনতে ইচ্ছে করছে, কিন্তু আমাদের সময় শেষ। আজকের মতো নিশ্চয়ই আপনাকে আবারও পাবো। কৃতজ্ঞতা প্রকাশ করছি এটি নিউজের পক্ষ থেকে। দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী স্বাধীন সংলাপ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।